বাংলাদেশ ও ভারত উপমহাদেশের ভূ রাজনীতিতে আজ এক মহা বিস্ফোরণ ঘটাতে যাওয়া খবর নিয়ে হাজির হয়েছে। ঠিক 2 বছর আগের কথা মনে আছে? 2024 সালের 5ই অগাস্ট চারিদিকে ধ্বংসলীলা, আর এই ধ্বংসলীলার মুখে টানা 15 বছরের শাসন হারিয়ে তড়িঘড়ি করে ঢাকা ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে আজ পর্যন্ত ভারতের মাটিতে এক প্রকার অন্তরালে নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ 24 মাস পর সেই নীরবতা এবার ভাঙতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ 2 বছর পর ভারত থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে আপার সঙ্গে দেখা করার জন্য এত হুড়োহুড়ি লেগেছে, তাতে আমার মনে কিঞ্চিত সন্দেহ দেখা দিচ্ছে। সময় কি এগিয়ে এসছে? নালে আজকে সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে সকালবেলা একই গাড়িতে অমিত শাহ এবং রাহুল গান্ধী দুজনেই গেলেন আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। শেখ হাসিনার দেশে ফেরার আসন্ন দিনের ঘোষণা করা মাত্র, যেটা সরকার জানে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী 5 আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব নামে একটা সাংবাদিকদের প্রোগ্রামে লাইভ আসবেন। এই খবর ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশি গণমাধ্যমে ছড়িয়ে গেছে এবং যথেষ্ট ধরনের উদ্দীপনা সৃষ্টি করেছে শেখ হাসিনার সৈনিকদের মধ্যে। সাথে সাথে একই খবর কিন্তু এই যে 2024-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছিল তাদের বুকের কাঁপন কিন্তু বাড়িয়ে দিয়ে গেছে। শেখ হাসিনার এই লাইভ প্রোগ্রামটি করার একেবারে টাইমিংটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে, যে 5 আগস্ট কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের দ্বিতীয় 2 বছর পুরা হয় এবং এই 2 বছরে কিন্তু সারা পৃথিবী জেনে গেছে যে শেখ হাসিনা কি। দিল্লির রাজপথের কাছাকাছি এক মঞ্চে তিনি ঘোষণা করতে যাচ্ছেন তার ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ এবং কিভাবে তিনি আবার ঢাকায় ফিরে আসবেন সেই প্রস্তাবিত বার্তা। ভারত থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী পাক্ষিক সাময়িকী ইন্ডিয়া টুডে গতকালই এই সংক্রান্ত এক আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন প্রকাশ করেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব ঠিক কি ঘটতে যাচ্ছে আগামী 5ই আগস্ট, কারা থাকছেন তার পাশে এবং ঢাকার বর্তমান রাজপথের রাজনীতিতে বা এর কি প্রভাব পড়বে। পুরো প্রতিবেদনটি আমরা সাজিয়েছি আপনাদের জন্য, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ইন্ডিয়া টুডের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী আগামী 5 আগস্ট 2026 অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের ঠিক দ্বিতীয় বার্ষিকীর দিনটিতে আয়োজন করা হয়েছে এই নজিরবিহীন অনুষ্ঠানটি। নয়াদিল্লি সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি সাউথ এশিয়ার উদ্যোগে একটি ভার্চুয়ালি প্রোগ্রামে প্রধান বক্তব্য রাখবেন শেখ হাসিনা। নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত ঐতিহাসিক স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে সন্ধ্যা 6টা থেকে রাত 7টা 30 পর্যন্ত 90 মিনিটের একটি বিশেষ মিথস্ক্রিয়া ও লাইভ সেশনটি অনুষ্ঠিত হবে। এএফসিসি সাউথ এশিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই আলোচনাটি সারা বিশ্বের দর্শকরা সরাসরি দেখতে পাবেন। ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা গণমাধ্যম ও গণজামায়াত এড়িয়ে চলছিলেন, ফলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার এটি হতে যাচ্ছে তার জীবনের একটি অন্যতম ঐতিহাসিক অধ্যায়। দর্শক, আসুন একটু পেছনে ফিরে তাকায় 2024 সালের জুলাই অগাস্টের সেই দিনগুলোর কথা স্মরণে আনা যাক। বিতর্কিত কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন দেখতে দেখতে কিভাবে এক সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। 2024 সালের 5 আগস্ট আন্দোলনকারীদের ঢাকা অভিমুখে লং মার্চ এবং সরকারি ভবনগুলোতে ভাঙচুর ও নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা তার দীর্ঘ 16 বছরের শাসনের ইতি টেনে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। আর ঠিক 2 বছর পর 2026 সালের 5ই আগস্টে তিনি বেছে নিলেন তার
নীরবতা ভাঙার দিন হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দিনটির নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে দিনে তার শাসন পতন হয়েছিল সেই দিনটিতেই তিনি তার নিজের রাজনৈতিক পুনর্বাসন ও ঢাকায় ফেরার কৌশল দেশবাসীর সামনে তুলে ধরতে যাচ্ছেন। এখানে একটু যুক্ত করা দরকার, ইন্ডিয়া টুডে যেভাবে প্রতিবেদন করেছে তাতে মনে হচ্ছে এবং মানুষের মধ্যেও গতকাল থেকে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা কি জনসমক্ষে আসছেন, তাকে প্রকাশ্যে 2 বছর পর দেখা যাবে। বিষয়টা কিন্তু এমন নয়। এই যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এই অনুষ্ঠানটিতে তিনি ভার্চুয়াল এবং ভিডিও নয় এটি নিশ্চিত করেই বলা যায়, অডিওতে যুক্ত হবেন। তিনি যেভাবে যুক্ত হন তার দলের সোশ্যাল মিডিয়া পেজে বা তার বিভিন্ন প্ল্যাটফর্মে, ঠিক সেই প্রক্রিয়াতেই এই কাজটি কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতে গিয়ে একটু নিঃশ্বাস নেবার পর থেকেই করে যাচ্ছেন। গত প্রায় 1.5 বছর, কমপক্ষে 1.5 বছর ধরে তো করে যাচ্ছেনই। সেটি একটু বৃহৎ প্ল্যাটফর্মে, সংবাদ মাধ্যমের সামনে এবং একটি আনুষ্ঠানিক আয়োজনে তিনি অংশ নিতে যাচ্ছেন। দেখুন, শেখ হাসিনার এখনো প্রকাশ্যে আসবার মতো সময় হয়নি, সময় ঘনিয়ে আসছে, তার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিকালে যে সময়, যে সন্ধিক্ষণে তিনি সামনে আসবেন, তার আগেই যদি তিনি নিজেকে দেখা দেন বা সামনে আসেন, তাহলে তার সেই চূড়ান্ত ক্ষণটা কিন্তু ভেস্তে যাবে। শুধু তাই নয়, ভিডিওতেও আসা যাবে না, এবং যার কারণে তিনি ভিডিওতে আসেন না। আজকের পৃথিবীতে ভিডিও, এই যে আমি যে ভিডিওটা করছি, প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে আমি এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে করছি বা কথা বলছি, এই ভিডিওটি আমার ছবিটিকে দেখে প্রযুক্তি বিশ্লেষণ করে দিতে পারে যে আমার লোকেশন, স্থান কোথায়। আপনারা খেয়াল করে দেখেছেন যে শেখ হাসিনার স্থান, বসবাসের স্থান, লোকেশন ভারত শুধু নয়, পৃথিবীর কোনো গণমাধ্যম আজ পর্যন্ত বের করতে পারেনি। যদি বের করতে পারত তাহলে কেউ না কেউ এটা পাবলিশ করে দিত। যার দরুন শেখ হাসিনা এখনো প্রকাশ্যে আসার সময় হয়নি বা আসবেন না, তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানটাতে যোগ দেবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দিল্লির এই ভার্চুয়াল ইভেন্টে কিন্তু কেবল একা শেখ হাসিনা থাকবেন না, তার সাথে যোগ দিচ্ছেন সাবেক আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, মানবাধিকার কর্মী এবং জাতীয় স্তরের আইকনরা। আসুন এক নজর দেখে নেই এই আমন্ত্রিতদের তালিকা। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা পুত্র এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি উপদেষ্টা মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি এবং আওয়ামী লীগের সাবেক জাতীয় সংসদ সদস্য আমিনুল হক পলাশ, সাবেক কূটনীতিক এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক আবু ওবায়দা আরিন, রাজনীতি ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ শাহ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএস এর পরিচালক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ডক্টর ওয়াএল আওয়াদ, যিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস এর সম্মানীয় সভাপতি। একসঙ্গে এত প্রভাবশালী ব্যক্তিদের একই মঞ্চে আসা স্পষ্ট ইঙ্গিত দেয় এটি নিছক কোনো সাধারণ আলোচনা সভা নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা। এদিকে শেখ হাসিনা যখন দিল্লি থেকে তার রাজনৈতিক রোডম্যাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন ঢাকার রাজনৈতিক মানচিত্র কিন্তু গত 2 বছরে পুরোপুরি বদলে গেছে। আন্দোলনের পরপরই ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় রয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের নীতি ও নেতাদের বিরুদ্ধে নানা আইনি পদক্ষেপ অব্যাহত রেখেছে। উপরন্তু আদালতের বিচারাধীন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক
কর্মকাণ্ড এখনো নিষিদ্ধ অবস্থায় রয়েছে। দর্শক, সব মিলিয়ে আগামী 5ই আগস্ট দিল্লির সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের এই ইভেন্টটি বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিরাট তোলপাড় সৃষ্টি করতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। একদিকে ঢাকায় নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে শেখ হাসিনা কিভাবে তার পুনর্বাসনের কথা বলবেন, আর অন্যদিকে ভারতের মাটি থেকে এই ধরনের হাই প্রোফাইল প্রকাশ্য বার্তা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে কি প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। যে আপার সঙ্গে দেখা করার জন্য এত হুড়োহুড়ি লেগেছে, তাতে আমার মনে কিঞ্চিত কিঞ্চিত সন্দেহ দেখা দিচ্ছে। সময় কি এগিয়ে এসছে? নালে আজকে সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে সকালবেলা একই গাড়িতে অমিত শাহ এবং রাহুল গান্ধী দুজনেই গেলেন আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। রাহুল গান্ধী এর আগে তো বহুবার গেছেন, সেটা আপনাদের আমি বলেছি, কিন্তু অমিত শাহ এই প্রথম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে কখনো শেখ হাসিনার সঙ্গে গিয়ে দেখা করেননি। আজকে দুজনে দুটো ফুলের তোড়া নিয়ে গিয়ে দেখা করেন। তারপরে কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানি না। তো তারপর তারা ফিরে এসেছেন এবং প্রশ্নোত্তর পর্বে আমার যোগ দিয়েছেন। এই অমিত শাহ, মোদি এদের সঙ্গে রাহুল গান্ধীর সংসদের ভেতরে হচ্ছে অহিনকুল সম্পর্ক। সংসদের ভেতরে বিতর্কের সময় একে অপরকে ধুনে নেন, কিন্তু সংসদের বাইরে তাদের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন আমি তা আপনাদের একটুখানি বোঝাচ্ছি। এবং তার সঙ্গে এই আমাদের ভারতবর্ষের বিখ্যাত হার্ট সার্জন ডক্টর দেবী শেঠি, তিনি বা আজকে তড়িঘড়ি ব্যাঙ্গালোর থেকে কেন্দ্র তাকে উড়িয়ে আনছে কেন? শেখ হাসিনাকে কাছে উড়িয়ে আনছেন কেন? শেখ হাসিনা বহাল তবি আছে, তবিয়তে খুব সুস্থ শরীর, তাহলে হঠাৎ দেবী শেঠি কেন? আমি দেবী শেঠির প্রসঙ্গে আমি পরে আসছি। রাহুল গান্ধীর কাণ্ড কারখানা আপনি যদি সংসদের ভেতরে দেখেন, হাসির রোল উঠে যাবে। সরকার প্রতি অনাস্থা প্রস্তাব এনে একেবারে মোদিকে ধুনে দেওয়ার পর একেবারে উঠে গিয়ে চেয়ার, মানে বেঞ্চ থেকে উঠে গিয়ে সোজা মোদিকে জড়িয়ে ধরলেন। অপ্রত্যাশিতভাবে মোদিও খুব অবাক হয়ে গিয়েছেন। তারপর নিজের চেয়ারে বসে না মোদিকে চোখ টিপলেন এনাম করে, তার মানে কেমন দিলাম, ব্যাপারটা এরকম। আর অমিত শাহের সঙ্গে তো অমিত শাহকে সবসময় ধুনছেন তার নীতি নিয়ে, তার কার্যকলাপ নিয়ে। এরা দুজনে কিন্তু আলাদা আলাদা যেতে পারতেন। যাওয়ার কথা ছিল আরো একজন, আসাদুদ্দিন ওয়েসি, কিন্তু তার দেরি হয়ে যাওয়ার জন্য আসাদুদ্দিন ওয়েসি সঙ্গে যেতে পারেননি। আসাদুদ্দিন ওয়েসির আবার একটা গল্প আছে, সেটাও আমি বলবো। আমি ধীরে ধীরে গল্পের মোড়ক খুলছি। এখন তারা ফিরে আসার পর আসাদুদ্দিন ওয়েসি তিনি আবার একা চলে গিয়েছেন। তিনিও একজন কট্টর আমাদের মানে সরকার বিরোধী, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তারা কিন্তু সব কিন্তু ওই এক কাটটা। এই যে হুড়োহুড়ি লাগা, সবাই মিলে দেখা করে তাকে ফুল দোয়া, ফুলের তোড়া দোয়া, এতে আমার মনে একটা সন্দেহ জাগছে
যে তার ফেরাটাই খুব আসন্ন? আমরা জানি না, কিন্তু সরকার তো জানে, এবং সংসদের মধ্যে আলোচনা হয়েছে, নিম্নকক্ষে উচ্চকক্ষে আলোচনা হয়েছে, কিন্তু এই নিয়ে কেউ কোনো কথা বলেননি। এবার আমাদের ওএসির কথায় আসে। ওএসি মানুষটা একটু ভিন্ন ধরনের। সেন্ট্রাল হলে যখন সংসদে থাকতে থাকতে, প্রত্যেকেরই ঘর রয়েছে, আলাদা আলাদা করে ঘর রয়েছে, মন্ত্রী, বিরোধী দলের নেতা, তাদের প্রত্যেকের ঘর রয়েছে, কিন্তু তারা হাওয়া বাতাস খেতে খেতে খাওয়ার জন্য মাঝে মাঝে সেন্ট্রাল হলে গিয়ে বসেন। এবার যখনই আসাদুদ্দিন ওয়েসি দেখেন যে অমিত শাহ সেন্ট্রাল হলে বসে আছেন, তিনি চুপ করে উঠে যান। উঠে গিয়ে অমিত শাহর ঘরে গিয়ে, এখন যিনি দ্বাররক্ষী তিনি তো চেনেন, আসাদুদ্দিন ওয়েসি মাঝে মাঝেই ঢোকেন, ঢুকে ওই খাগড়া ফেবরা এই ধরনের কিছু খাবার রয়েছে, রাজস্থানী খাবার। এই খাগড়া ফেবরা কিরকম, অনেকটা আপনার চানাচুরের ভেতরে যে পাপড়ি থাকে না, ওই পাপড়ি টাইপের, ভিন্ন টাইপের মশলা থাকে, এবং ওপরে একটা অন্যরকম মশলা থাকে, খেতে খুব সুস্বাদু। আমাদের এখানে রাজস্থানী দোকানগুলোতে আপনারা পাবেন, চান্দের মল, হ্যান ত্যান অনেক কিছু আছে, তাদের কাছে পাবেন। উনি করেন কি, অমিত শাহ ওই একটা ডিব্বাতে করে ওই খাগড়া এনে রেখে দেন, খিদে পেলে উনি খাগড়া খান। এখন এই আসাদুদ্দিন ওয়েসি গট 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 করে তার ঘরে ঢুকবেন, ড্রয়ারটি টেনে বার করবেন, ওখান থেকে দু মুঠো খাগড়া নিয়ে তার রুমালের মধ্যে নিয়ে সোজা পাঞ্জাবের পকেটে, আবার বাক্স টাক্স আটকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এসে সেন্ট্রাল হলে ঠিক অমিত শাহের সামনে বসে রুমাল বার করে ওখানে বসে বসে খাগড়া খান। অমিত শাহ সব বোঝেন, মুচকি মুচকি হাসেন। তো একদিন অমিত শাহ এক বাক্স খাগড়া একেবারে সেন্ট্রাল হলে সবার সামনে একে আসাদুদ্দিন ওয়েসিকে দিয়েছেন, যে আপনি এত লুকিয়ে লুকিয়ে ঢোকেন, লোকে বিচ্ছিরি ভাববে, আমি আপনাকে দিয়ে দিলাম এটা, আবার যখন শেষ হবে তার আগে আমায় বলবেন, আবার আমি আপনাকে দিয়ে দেবো। আসাদুদ্দিন ওয়েসি খুব সংকটে পড়ে গেছে, সবার সামনে তিনি চোর হয়ে গেছেন। না 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 না, ভাবার কিছু নেই, যখনই ইচ্ছে করবে তখনই আপনি আমায় বলবেন, শেষ হওয়ার আগে বলবেন, আমি আবার এক বাক্স করে পাঠিয়ে দেবো। আর আমার ঘরে যখনই আসবেন তখনই আপনার জন্য প্লেটে করে আমি খাগড়া সাজিয়ে রেখে দেবো। আমাদের খাবার যে আপনি এত ভালোবাসেন জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি তো নিরামিষাশী, তাই আপনাদের খাবার আমি খাই না। তো আজকে উনি মিস করে ফেলেছেন। রাহুল গান্ধী এবং অমিত শাহ কিন্তু একই গাড়িতে গেছেন, আলাদা আলাদা যেতে পারতেন, কিন্তু একই গাড়িতে গেছেন। এতে আমাদের কি বোঝা যায় জানেন? এতে আমাদের সংসদীয় রীতিনীতি এবং আমাদের যে সভ্যতা, সংসদীয় সভ্যতা, যে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের যে সংসদের বাইরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু দেখা যায় না সাধারণত। আর একটি ঘটনার কথা উল্লেখ করি, মাঝে মধ্যে আমাদের নরেন্দ্র মোদী ওই যে ক্যান্টিন আছে, আমাদের সাংসদদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে মাঝে মাঝে খাবার টেস্ট করতে যান, যে রান্না বান্না ঠিক হচ্ছে কিনা। একদিন গিয়ে দেখেন এম.কে. স্টালিন, দক্ষিণের নেতা, তিনি একা একা বসে
নাড়াচাড়া করছেন, খাবার নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না। মোদিজি সব দিকে লক্ষ্য আছে, মোদিজি গেছেন, গিয়ে উল্টো দিকে বসেছেন। কি ব্যাপার স্টালিন, আপনি খাওয়া দাওয়া করছেন না, শুধু চামচ নেড়ে যাচ্ছেন, ব্যাপারটাই খুব চিন্তিত মনে হচ্ছে। যে হ্যাঁ মোদিজি, আমি খুব চিন্তায় পড়েছি। এগুলো শোনা গল্প, আনটোল্ড স্টোরি, যেগুলো এই স্টোরিগুলো বিভিন্নভাবে আমাদের কাছে আসে এবং আমরা নিজেরাও কিছু প্রত্যক্ষ করেছি। যখন আমরা সংসদ কভার করেছি তখন আমরাও দেখেছি, কিন্তু এই ঘটনাটা আমার চোখে দেখা না, এটা শোনা। তখন স্টালিন একটা কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিড়বিড় 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 করে কিছু কিছু বলেন। মোদিজি পুরো শোনেন, শুনে তা মোদিজি কোনো বুদ্ধি দেন। স্টালিনের সারা মুখে হাসি। পরে জানা গেল স্টালিন একটা সমস্যায় পড়েছিলেন, দলগত সমস্যায় পড়েছিলেন। তিনি দলের চিফ। সেই সমস্যাটা এমনই সমস্যা যেটা আমি বলতে পারবো না আপনাদের, সেটা তিনি তার দলীয় স্তরে, যে তিনি চিফ, তিনি তাদের পরামর্শ নিতে চাইছিলেন না। উনি না কুছু মানুষ আর কি। কিন্তু মোদিজি তো মোদিজি, তার বুদ্ধি আলাদা। তাই মোদিজিকে নিঃসংকোচে বলেছেন এবং মোদিজি তাকে বুদ্ধিটি দিয়েছেন, সেই বুদ্ধিতে উনি পার হয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের সংসদ। এটা গেল একটা গল্প। এবার আসি দেবী শেঠির কথায়। দেবী শেঠি হচ্ছেন, ডক্টর দেবী শেঠি হচ্ছেন বিখ্যাত হার্ট স্পেশালিস্ট এবং ভারতবর্ষের 1 নম্বর হার্ট স্পেশালিস্ট। তিনি আজ পর্যন্ত যত অপারেশন করেছেন 100% সাকসেসফুল, এবং এই যত অপারেশন করে তার মধ্যে 40% হচ্ছে শিশু, নবজাতক থেকে 5-7 বছর অবধি তাদের শিশু, তাদের একদম ছোট্ট হার্ট, একটা এপাশ ওপাশ হয়ে গেলে মৃত্যু অবধারিত। অবলীলা ক্রমে তিনি সেই হার্ট অপারেশন করে তিনি তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। আমি তার পরিচয়ের একটু আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা তো সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ। তার দেখভালের জন্য আমাদের এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 2জন রেসিডেন্ট ডক্টর আছেন, 6জন নার্স আছে। তারপর তার তো কাজের লোক টোক তো প্রচুর রয়েছে, মোটামুটি গোটা 30-32 মতো লোক রয়েছে, সব মিলে। প্রহরী আলাদা, চেনা টেনা আলাদা। এখন এইটা একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে হঠাৎ দেবী শেঠিকে ব্যাঙ্গালোর থেকে উড়িয়ে আনা হচ্ছে কেন। আজকেই দেবী শেঠি এসে পৌঁছাবেন বিকেলের দিকে। ওনার কতগুলো অপারেশন আছে, অপারেশনগুলো সেরে উনি স্পেশাল ফ্লাইটে, ওনার নিজস্ব একটা ফ্লাইট রয়েছে, স্পেশাল ফ্লাইটে উনি সোজা দিল্লি নামবেন। এখন ঘটনা যেরকম দাঁড়াচ্ছে, আর নেতাদেরই হুড়োহুড়ি করে আসা এবং দেবী শেঠির আশা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন, সেটা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আগে তার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ আছে কিনা সেটা পরীক্ষা করে একেবারে নিশ্চিত হয়ে ভারতবর্ষ তাকে ছাড়বেন, অন্তত নরেন্দ্র মোদী। আমার মনে হয়, এটা আমার মনে হয় যে সেজন্যই বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট দেবী শেঠিকে ডেকে পাঠানো হয়েছে। তিনি এসে আদ্যপান্ত পরীক্ষা টরীক্ষা করবেন, করে তার মতামতটা জানাবেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে তো মুশকিল, তাই বলে দেওয়া হয়েছে
যে আপনার কাছে একজন চিকিৎসক পাঠানো হবে আপনার শরীর পরীক্ষার জন্য, রুটিন যা হয়। কিন্তু শুনেছি আমি শেখ হাসিনা দেবী সেটিকে চেনেন, শুনেছি, আমি কনফার্ম না, দেখলেই তো চিনে যাবেন। তখন এই ঝাড়টা খাবে কে জানেন তো? ঝাড়টা খাবে অজিত দোভাল। যত ঝাড় খান অজিত দোভাল ঝাড় খান। তো যাই হোক, আজ একটু ভিন্ন ধরনের খবর আপনাদের পরিবেশন করলাম, যার মধ্যে লুকিয়ে আছে শেখ হাসিনার দেশে ফেরার আসন্ন দিনের ঘোষণা করা মাত্র, যেটা সরকার জানে, আমরা জানি না। অর্থাৎ শেষে বলবো, তার দেশে ফেরার আগে চূড়ান্ত পর্যায়ে তার চিকিৎসা পদ্ধতি একবার খতিয়ে দেখে নিতে চায় কেন্দ্র। কবে ফিরবেন এরা তারাই জানে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী 5 আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব নামে একটা সাংবাদিকদের প্রোগ্রামে লাইভ আসবেন। এই খবর ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশি গণমাধ্যমে ছড়িয়ে গেছে এবং যথেষ্ট ধরনের উদ্দীপনা সৃষ্টি করেছে শেখ হাসিনার সৈনিকদের মধ্যে। সাথে সাথে একই খবর কিন্তু এই যে 2024-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছিল তাদের বুকের কাঁপন কিন্তু বাড়িয়ে দিয়ে গেছে। শেখ হাসিনার এই লাইভ প্রোগ্রামটি করার একেবারে টাইমিংটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে, যে 5 আগস্ট কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের দ্বিতীয় 2 বছর পুরা হয় এবং এই 2 বছরে কিন্তু সারা পৃথিবী জেনে গেছে যে শেখ হাসিনা কি, এবং শেখ হাসিনাকে যারা এই বাংলাদেশে শেখ হাসিনার গভর্নমেন্টকে ক্ষমতা আর থেকে সরে যেতে বাধ্য করেছিল তারা কারা। এটার সবচেয়ে একটা বড় প্রতিফলন আমরা দেখতে পাই অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় সার্জিও গরের বাংলাদেশ সফরের পর। সেই সফরে আপনারা সবাই দেখেছেন যে 2024 সালে যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ালিশন করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে, অত্যন্ত অন্যায্যমূলকভাবে একটা জঙ্গি উত্থান ঘটিয়ে সেই জামাত এনসিপি কিন্তু সার্জিও গরের দেখা পাননি। উপরন্তু সার্জিও গরের সাথে বৈঠক করেছে কারা? বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এবং আওয়ামী লীগের নেতা সাবির হোসেন চৌধুরী এবং আরো যারা সংশ্লিষ্ট আছেন। বিএনপিও কিন্তু দল হিসাবে কিন্তু এই জায়গায় কোনো বৈঠক করতে পারেনি সার্জিও গরের সাথে। আর পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব একেবারে তার সাথে একটা মিটিং করে অত্যন্ত দিশেহারা ভাব, আমরা সেটা দেখেছি। তারপরে আমরা আরেকটা দেখলাম যে তারেক রহমানের সাহেবের সাথে একটা সংক্ষিপ্ত বৈঠক হলো। আর সবচেয়ে লম্বা বৈঠকটি হয়েছে এই সার্জিও গর সাহেবের সাথে, দীনেশ ত্রিবেদীর সাথে। এইখানেও কিন্তু আমরা ব্যাপক চাঞ্চল্য অস্থিরতা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে আত্মঘাতী জঙ্গিগুলোর মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি নামে যেটা আছে, এটা আরো বেশি বেসামাল কথাবার্তা বলছে এবং আমি দুই একটা টক শোতে এমনকি ইউনুসের যে ডাস্টবিন ছিল, ডাস্টবিনকেও দেখলাম অত্যন্ত অস্থিরভাবে সেই সন্ত্রাসীর মতো কথাবার্তা বলছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেই উদ্দেশ্যে এই জঙ্গিদের সাথে মিলিত হয়েছিল সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বুঝে গেছে যে আসলে পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। তারা ওই যে বাণিজ্য চুক্তি করে আমরা মার্কিনীদের থেকে $8 বিলিয়ন আমরা পণ্য রপ্তানি করতাম, তারা এটা 8 বিলিয়ন আমাদের কাছে রপ্তানি করবে, এইভাবে একটা সমান সমান ব্যবস্থা পেয়েছে। কিন্তু এটা আসলে একজন সুপার পাওয়ারের জন্য এটা সারা পৃথিবীর সামনে একটা ন্যাক্কারজনক, অত্যন্ত একতরফা একটা দরিদ্র বাংলাদেশের সাথে যদি তার সমান সমান বাণিজ্য করতে হয়, এটা তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের শোভা পায় না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিন্তু নৈতিকভাবে পরাজিত হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গালি দেওয়ার জন্য যারা যারা প্রস্তুত ছিলেন
তাদের সব গালি কিন্তু শেষ হয়ে গেছে। বাংলাদেশের সেই পাকিস্তানি সেকুলার, তারপরে জঙ্গি, স্বাধীনতা বিরোধী বিএনপি, এই 2 বছর শেখ হাসিনাকে যার যত গালি দেয়ার, সেই দিল্লি দাসী থেকে শুরু করে যা যা বলার, ওদের সব গালি কিন্তু ফুরিয়ে গেছে। আর অন্যদিকে দেখা গেছে যে বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার জন্য প্রায় জীবন দিতে প্রস্তুত, এবং শেখ হাসিনার জন্য তারা নীরবে অশ্রু ফেলছে। তারা জানে যে, তারা বুঝে গেছে যে বাংলাদেশে এই শেখ হাসিনা একমাত্র তাদের জন্য দরদ অনুভব করা একজন নেতা, যিনি তাদের জীবন মানের উন্নতি করেছিলেন, যিনি তাদের বাড়ি দিয়েছিলেন, যিনি তাদের একটা ভালো জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং অবশিষ্ট যারা সেই সুযোগ পায় নাই তাদেরকে তিনি টেনে আনছিলেন, এবং তিনি অর্থনীতির উন্নতি করেছিলেন, যে অর্থনীতিটাকে ইউনূস ধ্বংস করে দিয়ে গেছে তারেক রহমান, যেটা কোনোভাবেই মেরামত করতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে আগামী 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনার যে লাইভ প্রোগ্রাম ঘোষিত হয়েছে, এইটা আসলে আমাদের মতো কোটি কোটি শেখ হাসিনার সৈনিকদের কিন্তু অনুপ্রাণিত করেছে। ইতিমধ্যে আরেকটা ব্যানারে আমরা দেখেছি যে এই লাইভে সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম পলাশ সহ আরো কয়েকজন তারা এখানে বক্তৃতা করবেন, এবং জননেত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। আমরা সবাই গভীর আগ্রহে অপেক্ষা করছি। আসলে আমাদের জন্য এটা অত্যন্ত একটা আবেগের মুহূর্ত হবে, এবং সেখান থেকে আমরা কিন্তু অনুভব করতে পারি যে জননেত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে পা ফেলবেন সেই দিন কি অবস্থা হবে। এরকম একটা ঘোষণাতে আজকে আমি যা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের একটা পত্রিকা bdnews24.com বোধহয়, সেখানে এটা এই জিনিসটা তাদের ফেসবুকে আপলোড করার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে 10,000-এর বেশি রিয়াকশন পড়েছে, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। অন্যদিকে জামাত, শিবির এবং এনসিপির যে যে জঙ্গিগুলো আছে, তাদের কিন্তু এখন অত্যন্ত আপনার একেবারে ম্রিয়মান একটা দশা চলছে। এমনকি আপনারা দেখবেন যে 21-এর জঙ্গি উত্থানে যাদের ভিডিও হাজার হাজার ভিউ হতো, সেই কি বলে, এই যে আমেরিকাতে চাকরি দেয়া একটা গোলাম মুর্তজা, কিংবা তৃতীয় মাত্রার জিল্লুরের আমি তৃতীয় মাত্রার কথা বলছি না, এদের প্রাইভেট ভিডিওগুলা আপনারা দেখবেন যে এগুলার কিন্তু এখন আর কোনো সেই রকম ভিউ নাই। হ্যাঁ, পিনাকি আর ইলিয়াসের ভিডিওতে এখনো ভিউ আছে, কিন্তু পিনাকি, ইলিয়াস এরা তো এমন একটা পক্ষ নিয়ে নিছে, আসলে এত বড় অপরাধের সাথে ওরা যুক্ত হয়ে গেছে যে এগুলো আর কখনো জনসম্মুখে আসতে পারবে না। ওদেরকে এই পিনাকি, ইলিয়াস অর্থাৎ বাংলাদেশের অর্ধেক মানুষের সাথে এমন অপরাধ করে ফেলছে যে ওরা কোনোদিন আর মানে এই আন্ডারগ্রাউন্ড লাইফ ছাড়া পাবলিক লাইফ কিন্তু আর লিভ করতে পারবে না। অর্থাৎ 24-এর জঙ্গি উত্থান সংক্রান্ত যত ব্যবসা বাণিজ্য হয়েছে, সেই ইউনূসের বাণিজ্য থেকে শুরু করে সনদ বাণিজ্য, হ্যাঁ, জুলাই সনদ বাণিজ্য, জুলাই যোদ্ধা বাণিজ্য, জুলাই আহত বাণিজ্য, সকল বাণিজ্য কিন্তু শেষ 2 বছরের মধ্যে। আর সকল বাণিজ্য শেষ হওয়ার পর এখন জননেত্রী শেখ হাসিনা লাইভে আসছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। চিন্তা করে দেখুন, আমি যে পরিমাণ উৎফুল্ল বোধ করছি, আমি জানি যে লক্ষ কোটি মানুষ তার চেয়ে বেশি উৎফুল্ল বোধ করছেন, এবং যেদিন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন সেদিন কি অবস্থা হবে সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই আমাদের কাছে অনুমেয়।